আসসালামু আলাইকুম। আমৃত্যু ভালোবাসি তোকে। লিখেছেন সালমা চৌধুরী। বোনের বান্ধবীর বাইরে কোনোদিন কিছু ভাবেও নি তানভীর। তবে আজ কেন দৃষ্টি থমকে গিয়েছে, হৃদয় কম্পিত হচ্ছে অজানা ঝড়ে। বন্যা তানভীরকে দেখে হঠাৎই হেসে উঠল। সহসা কুঞ্চিত ভ্রুযুগল দুপাশে সরে গেল। তানভীরের দিকে তাকিয়ে সুমধুর কণ্ঠে বলল, কেমন আছেন ভাইয়া? বন্যার মুখে ভাইয়া শুনে অনাকাঙ্ক্ষিত কারণে চটে গেল তানভীর। অল্প সময়ে জন্ম নেওয়া অল্প স্বল্প অনুভূতির চিন্তনে বাধা পড়ায় মনের ভেতরটা ক্ষুব্ধ হলো। ভেতরের অসন্তোষ চেহারাতেও ফুটে উঠেছে। গাল ফুলিয়ে ছোট করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি তোমার কোন জন্মের ভাইয়া? তানবীরের এহেন প্রশ্নে বন্যা ভরকে গেল। এ যাবৎকালে প্রথমবারের মতো নিজ থেকে তানবীরের সাথে কথা বলেছে, কিন্তু মুখের উপর এমন অপমান সহ্য করতে পারল না মেয়েটা। উজ্জ্বল বদনে আধার নামতে সময় লাগলো না। তবুও স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি মেঘের ভাইয়া, তাই আমিও। কথা সম্পূর্ণ করার আগেই তানবীর কড়া গলায় বলল, আমি মেঘের ভাইয়া, তোমার না। তানবীর এক সেকেন্ড দেরি না করে কলেজ থেকে বেরিয়ে গেল। বন্যা কপাল কুঁচকে নির্বাক চোখে কতক্ষণ দাঁড়িয়ে রইল। মুখে বিরক্তির ভাব টেনে বলল, আজব মানুষ। এক সপ্তাহ পর মেঘের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম পরীক্ষার আগের দিন 1 মিনিটের জন্য কল দিয়েছিল আবির। পরীক্ষা পড়াশোনা ব্যতীত আর কোনো কথাই বলেনি। পরীক্ষা কেমন হচ্ছে সে খবরটা পর্যন্ত নেয় না। সরাসরি মেঘকে কল না দিলেও মামুনির থেকে ঠিকই মেঘের খোঁজ নিচ্ছে। বাসা থেকে যত দূরেই থাকুক না কেন, আবিরের দায়িত্ববোধে বিন্দুমাত্র ত্রুটি খুঁজে পাবে না কেউ। আব্বু, আম্মু, চাচু, মামুনি, কাকামণি, কাকিয়া থেকে শুরু করে তানবীর, মেঘ, মিম আদি প্রত্যেকের ব্যাপারে আবিরের প্রত্যক্ষ অভিমত না থাকলেও সবার সামগ্রিক বিষয় জানে। পরন্ত বিকেলে কোলাহল শূন্য স্থানে একটা পুরনো বেঞ্চে বসে আছে আবির। মাথা ভর্তি দুশ্চিন্তা, বুকের ভেতর হাহাকার, চোখের সামনে রঙিন স্বপ্নগুলো প্রতিনিয়ত ফিকে হয়ে যাচ্ছে। বক্ষপিঞ্জরে সযত্নে আগলে রাখা মেঘবরণ কন্যাকে দেখার অদম্য ইচ্ছেরাও আজ মরণাপন্ন। অকাল বর্ষণের মতো কোনো এক অলৌকিক শক্তি যদি আবিরকে প্রশ্ন করে, কি চাও তুমি? আবির দ্বিধাহীনভাবে জবাব দিবে, মাহদিবা খান মেঘকে চাই। বাস্তবতা কি এতটা সহজ? মাহদিবা খান মেঘকে নিজের করে পাওয়ার ভাগ্য কি আবিরের হবে? হঠাৎ ফোনে রিংটোন বাজতেই ভাবনায় ছেদ পড়ল। আবিরের সবচেয়ে কাছের বন্ধু রাকিব কল দিয়েছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে বলল, কি খবর বন্ধু? আবির মৃদুস্বরে বলল, এই তো, তোর কি অবস্থা? আছি ভালো, কোথায় আছিস? প্রতিদিনের সময় যেখানে থাকি। আবির নির্দ্বিধায় বলে দিল। রাকিব উত্তেজিত কণ্ঠে শুধালো, কি শুনছি এসব? কি শুনেছিস? ম্যাডামের সাথে নাকি মহব্বত হয়ে গেছে তোমার? আবির ভারী কণ্ঠে বলল, কথা হয়েছে কেবল, তাছাড়া নতুন করে আর কি মহব্বত হবে? বৃক্ষতলে শুয়ে না থেকে সামনের কোনো একটা গাছে মাথা ঠুকে অতীত ভুলে যাও বন্ধু। প্রিয়তমার হৃদয়ে প্রণয়ের বীজ রোপণ করো, নতুন করে ভালোবাসতে শিখো। আবির পরিহাস করে বলল, বাহ, প্রেম বিষয়ক পিএইচডি করে ফেলেছিস দেখা যাচ্ছে। তা কোন বিশ্ববিদ্যালয় থেকে করলি? রাকিব সহাস্যে জবাব দিল, রোকসানা আঞ্জুম রিয়ার ব্যক্তিগত বিশ্ববিদ্যালয় থেকে। আর কত বছর বিশ্ববিদ্যালয়ের অপদার্থ ছাত্র হয়ে থাকবি? বিশ্ববিদ্যালয় জীবনের ইতি টেনে সংসার জীবনের সূচনা করো দ্রুত। বোনের বিয়েটা ঠিকঠাক মতো দিয়ে তারপর নিজের বিয়ে নিয়ে ভাববো। তুই না বলেছিলি কিছুদিনের জন্য দেশে আসবি? এখন আবার কি হলো? ভেবেছিলাম, কিন্তু মন বলছে এ সময় যাওয়াটা ঠিক হবে না। মেঘের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সামনে অ্যাডমিশন টেস্ট। ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা। আমি চাই না আমার কারণে ও লক্ষ্যচ্যুত হোক। তার থেকে বছরখানেক পর সবকিছু গুছিয়ে একেবারে চলে আসব। ম্যাডামের সাথে কথা হয় রেগুলার? আবির নিবিড় কণ্ঠে বলল, আরে না, এ সময় কথা বলে ওর মনোযোগে ব্যাঘাত ঘটাতে চাই না আমি। সেসব বাদ দে। তানবীরের কি কিছু হয়েছে? তুই কিছু জানিস? হয়েছে হয়েছে, অনেক কিছু হয়েছে। ইদানিং অফিসে আসলে বেশিরভাগ সময় অন্যমনস্ক থাকে, মাঝে মধ্যে একা একা হাসে। আবির কপাল কুঁচকে শুধালো, কি বলতে চাচ্ছিস? আমার ভাই পাগল হয়ে গিয়েছে? রাকিব হেসে বলল, এখনো পুরোপুরি হয়নি, তবে সে পথেই হাঁটছে। হয়েছে কি ওর? ফোন দিলেও তেমন একটা কথা বলে না, জিজ্ঞেস করলে কিছু বলেও না। মনে হচ্ছে সিরিয়াস কিছু, তাই জিজ্ঞেস করছি। তুই কিছু জানলে আমাকে বল।
রাকিব শ্বাস ছেড়ে বলতে শুরু করলো, আমি সঠিক জানি না, তবে হাবভাব দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছি। বেচারা কারো প্রেমে গুরুতরভাবে হাবুডুবু খাচ্ছে। আমি এ ব্যাপারে কিছু বলতে গেলে আমাকে এমনভাবে ইগনোর করে, মনে হয় আমি তার প্রেমিকার নানা। জেনে গেলে ছেলে পছন্দ হয়নি বলে বিয়ে ভেঙে দেব। আমি ঠান্ডা করে বলল, আমাকেও তো কিছু বললো না। ওই মেয়ের ঘটনা কি ভুলে গিয়েছিস? এত কিছুর পর তোকে বলার সাহস হবে ওর? যত দ্রুত সম্ভব মেয়ের ডিটেলস নিয়ে আমাকে জানাবি। তানবীরের ব্যাপারে আর কোনো রিস্ক নিতে চাই না আমি। এত সিরিয়াস হওয়ার মতো কিছু হয়নি। আমি 1 সপ্তাহের মধ্যে তোকে বিস্তারিত জানাবো। তুই এখন তানবীরকে কিছু বলিস না, ঠিক আছে? দেখতে দেখতে মেঘদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংগুলো সময়ের আগে ছোটার প্রতিযোগিতায় নেমেছে। বন্যা আর মেঘ দুজন একই কোচিংয়ে ভর্তি হয়েছে। এক বিকেলে মেঘ নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। হঠাৎ আবিরের কলে ঘুম ভাঙে। প্রায় 3 মাস পর কল দিয়েছে আবির। মেঘ ঘুম ঘুম চোখে আবিরের নাম্বার দেখে ঝটপট উঠে বসলো। কল রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে আবির প্রশ্ন করলো, উপহার পেয়েছেন? কিসের উপহার? তানভীর কিছু দেয়নি। মেঘ রুমে চোখ বুলালো। টেবিলের উপর একটা উপহারের বক্স দেখে বিছানা থেকে নেমে গেল। বক্সটা হাতে নিয়ে উত্তেজিত কণ্ঠে শুধালো, পেয়েছি, কিন্তু কি আছে এতে? খুলে দেখুন, আবির মৃদুস্বরে বলল। বক্সে নতুন ফোন দেখেই মেঘ চমকে উঠল। দুঃস্বপ্ন ভেবে নিজের হাতে ছোট করে চিমটি কেটে নিজেই উফ করে উঠল। উত্তেজনায় মেঘের হাত কাঁপছে, খুশিতে ঝলমল করছে চোখ, অস্থিরতায় মাথা কাজ করছে না। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। মেঘ ফোনটা ভালো করে দেখে খুশিতে গদগদ হয়ে বন্যাকে কল দিল। ভাইয়ার কাছে এত চেয়েও যখন একটা ফোন পাচ্ছিল না, তখন ফোনের আশা এক প্রকার ছেড়েই দিয়েছিল। কিন্তু পরীক্ষা শেষ হতে এভাবে উপহার পেয়ে যাবে এটা ভাবেইনি। কাঙ্ক্ষিত জিনিস না চাইতেই পেয়ে গেলে অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে যায়। মেঘ ফোন হাতে নিয়ে সারা বাড়ি ছুটছে, সবাইকে ফোন দেখাচ্ছে। মেঘের হই হুল্লোড়ে তানবীর রুম থেকে বেরিয়ে এসেছে। তানবীর নামতেই মেঘ আদুরে গলায় বলল, থ্যাংক ইউ ভাইয়া। খুশি? তানবীর ক্ষীণ হেসে আওড়ালো। মেঘ হাসি মুখে বলল, অনেক খুশি। তানবীর মেঘের মাথায় হাত রেখে অবেকুল কণ্ঠে বলল, ইচ্ছে হলে ভাইয়াকে থ্যাঙ্কস বলিস। রং বেরঙের ইচ্ছেরা ডানা মেলে উঠছে। নতুন ফোন পাওয়ার আমেজে পড়াশোনার প্রতি মেঘ আগ্রহ দ্বিগুণ বেড়ে গিয়েছে। আবিরকে কল দিয়ে ধন্যবাদও জানিয়েছে। কোচিং শেষে বন্যা আর মেঘ ফুচকা খেতে গেল। পাশেই একটা কাপল ঝগড়া করছে। কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। ফুটন্ত তেলে ভুট্টার দানা ছেড়ে দিলে যেভাবে স্যাট করে ওঠে, ছেলেটার কথায় মেয়েটাও সেভাবে স্যাট করে উঠছে। ফুচকা আসতে দেরি হচ্ছে দেখে মেঘ আর বন্যা দুজনেই মনোযোগ দিয়ে ঝগড়া দেখছে। ঝগড়ার এক পর্যায়ে দুজনেই বেশ শান্ত হলো। ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে মেয়েটাকে বলল, তুমি আমাকে একটুও বিশ্বাস করো না? যদি বিশ্বাস করতে তাহলে 2 দিন পর পর ফেক আইডি খুলে আমাকে যাচাই করতে না। বিশ্বাস ছাড়া ভালোবাসা মিথ্যে, তাহলে কি তোমার ভালোবাসাও মিথ্যে? তুমি কি আমাকে ভালোই বাসো না? মেয়েটার আগে কটমট করে বলল, 2 দিন পর পর তুমি এই মেয়ের ছবিতে ওয়াও রিয়েক্ট দাও, ওই মেয়ের ছবিতে লাভ রিয়েক্ট দাও। আমি জিজ্ঞেস করলে বলো তাদের তুমি চিনোই না, না চিনলে ছবিতে লাভ রিয়েক্ট দাও কিভাবে? নাকি বলবে ভূতে এসে রিয়েক্ট দিয়ে যায়? কি একটা অবস্থা! তুমি কি বোকা নাকি? এযুগে এসেও কেউ লাভ লাইক নিয়ে পড়ে থাকে? মেয়েটা চেঁচিয়ে উঠল, হ্যাঁ আমি বোকা, কারণ ভালোবাসার কোনো যুগ হয় না। যুগের সাথে তাল মিলিয়ে ভালোবাসা প্রকাশের পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু মানুষের মনের অনুভূতি কখনো ভিন্ন হতে পারে না। আমি তোমাকে ভালোবাসি মানে তোমার সবটাকেই ভালোবাসি। তোমাকে আমি চাই মানে তোমার সবটাকেই চাই। তোমার মন মস্তিষ্কে সর্বক্ষণ আমার ভাবনা থাকবে, আমি এটাই চাই। তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। মানে কাউকে না। তুমি কোনো মেয়ের ছবিতে রিয়েক্ট দিলে আমার মেনে নিতে কষ্ট হয়। যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছু মেনে নিতে হয়। প্রতিনিয়ত মেনে নিচ্ছি। ভার্সিটিতে ভর্তির পর থেকে তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ কমে গিয়েছে। 3 মাস 4 মাস পর পর দেখা হয়। ফোনটা ছাড়া যোগাযোগের কোনো মাধ্যম পর্যন্ত নেই। আমি কি মেনে নিচ্ছি না? সবই মেনে নিচ্ছি, কিন্তু তোমার লাইক কমেন্ট দেখে হঠাৎ যখন কোনো মেয়ের কথা জিজ্ঞেস করি, তখন তুমি এমনভাবে রিয়েক্ট করো যেন আমি ভয়ঙ্কর কিছু জিজ্ঞেস করে ফেলেছি।
তোমার অস্বস্তি দেখে তখন আমার ভীষণ ভয় হয়, মনে হয় তুমি আমার আড়ালে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছ। তাই কিছুদিন পর পর ফেক আইডি খুলতে তোমাকে পরীক্ষা করি। কথাগুলো বলতে বলতে মেয়েটা প্রায় কান্না করে দিয়েছে। মেঘ আর বন্যা নিস্তব্ধ হয়ে বসে আছে। কখন যে ফুচকা রেখে গিয়েছে সেদিকে কারোর মনোযোগ নেই। ছেলেটা আলতো হাতে মেয়েটার চোখের পানি মুছতে মুছতে মলিন হেসে বলল, আমার পাগলিটা কবে যে বড় হবে। শোনো, তুমি যেমন দূরে থেকে আমাকে মিস করো, আমিও তেমন সর্বক্ষণ তোমাকে মিস করি। কিন্তু কি করব বলো, পরিস্থিতির সাথে তাল মিলিয়ে অনেক সময় অনেক কিছু করতে হয়। ভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে সশরীরে উপস্থিত থাকা সত্ত্বেও বন্ধুবান্ধবীদের পোস্টে রিয়েক্ট না দিলে বিষয়টা ভালো দেখায় না। সেই অর্থেই মাঝে মধ্যে রিয়েক্ট দেই। তুমি এসব পছন্দ করো না, অভিমান করে বসে থাকো, সেজন্য তোমার থেকে আড়াল করতে চাই। কিন্তু তুমি যখন আচমকা প্রশ্ন করো তখন আমি দুশ্চিন্তায় পড়ে যাই। আমি তার কোন পোস্টের ঠিক কী কারণে রিয়েক্ট দিয়েছিলাম এটাই মনে করতে পারি না, আর তুমি এতেই সন্দেহ করে বসো। দেখো, তুমি বললে আমি আজই তোমাকে বিয়ে করতে রাজি আছি, তবুও তুমি কথায় কথায় সন্দেহ করো না আমাকে। এত মাস পর পর তোমার সাথে দেখা হয়, তার মধ্যে তুমি যদি ঝগড়া করো তখন কেমন লাগে বলো। মেয়েটা ক্রন্দিত চোখে তাকিয়ে মলিন হেসে বলল, আর ঝগড়া করব না, সরি। ছেলেটা মেয়েটার হাতটা শক্ত করে ধরে বলল, আচ্ছা চলে এখন চলো। কাপড়টা খুশি মনে হাতে হাত ধরে চলে যাচ্ছে। মেঘ আর বন্যা হতবিহ্বল হয়ে আছে। কয়েক মুহূর্ত পর মেঘ হঠাৎই প্রশ্ন করলো, কাপড়টার মধ্যে কে ভালো বলো তো। বন্যা স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ভাইয়াটা। মোটেই না আপুটা। কিভাবে? বন্যা প্রশ্ন করলো। আপুটা ভাইয়ার প্রতি কতটা পজিটিভ দেখিসনি, সামান্য রিয়েক্টটা পর্যন্ত সহ্য করতে পারে না। ভাইয়াটা দূরে থাকে তো, তাই অল্পতেই ভয় পায়। দেখলি না কিভাবে কান্না করছিল। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে ভাইয়াটাকেই বেস্ট মনে হয়েছে। কেন, ভাইয়া কি এমন বলেছে যে তোর কাছে ভাইয়াটা বেস্ট হয়ে গেল? ভাইয়াটা বেশি কিছুই বলেনি, আর না আপুটার মতো মন খুলে কান্না করতে পেরেছে। তবুও আমার কাছে ভাইয়াটাকেই বেস্ট মনে হয়েছে। তুমি বললে আমি আজই তোমাকে বিয়ে করতে রাজি আছি, ভাইয়ার সামান্য একটা কথাতেই ভাইয়ার সত্যিকারের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। কারণ আজকালকার দিনে 5 বছর 7 বছর প্রেম করার পর বিয়ের সময় আসলে ছেলেরা নানান অজুহাত দেখায়। অনেক ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পরেও বিয়ের কথা বাসায় বলতে সাহস পায় না। বিয়ে যেন তাদের কাছে আতঙ্ক। সেখানে ভাইয়াটা নির্দ্বিধায় বলে দিল, তুমি বললে আজই বিয়ে করব। মনে কতটা জোর থাকলে একটা ছেলে এভাবে বিয়ের কথা বলতে পারে। মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আহ, আমার জীবনে এমন একটা মানুষ কবে আসবে। তোর জীবনে কেউ আসতে চাইলেও আসতে পারবে না। তোর মনের দরজায় তোর ভাই দাঁড়িয়ে বসে থাকবে। তোর স্বপ্নপুরুষ ভয়ে হোঁচট খেয়ে সেখানেই মুখ থুবড়ে পড়বে। মেঘ কিছু মুহূর্ত শুকনো নেত্রে তাকিয়ে রইল। হঠাৎই চেঁচিয়ে উঠল, ভাইয়া তোকে বলেছে। মেঘকে রাখতে দেখে বন্যা ক্ষীণ হাসলো। মেঘ বেঞ্চি কেটে কতক্ষণ অন্যদিকে তাকিয়ে রইল। আচমকা বন্যার মুখোমুখি হয়ে বলল, জানো, আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিবি? বন্যা অবিকৃতভাবে বলল, তোর ভাই না খুলে দিল? ওইটা তো আছেই, একটা ফেক আইডি খুলবো কেন? বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, একজনকে বিরক্ত করতে খুব ইচ্ছে হচ্ছে। কাকে বিরক্ত করবি? মেঘ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, খানবাড়ির নয়নের মণিকে। আবির ভাইয়াকে? বন্যা চোখ বড় করে তাকালো। মেঘ ঠোঁট কামড়ে হাসি আটকিয়ে বলল, ইয়েস। ধরা পড়লে তোর ভাই তোর হাড্ডি গুঁড়ো করবে। সেসব পরে দেখা যাবে, আগে খুলে দে তো। আমাকে ফাঁসাবি না বলে দিলাম। আমি শুধু শুধু তোর ভাইয়ের ধমক খেতে চাই না। রিল্যাক্স, কেউ কিছু জানবে না। ম্যাক ফেক আইডি থেকে আবিরকে রিকোয়েস্ট পাঠিয়েছে 3 দিন হলো, অথচ অ্যাকসেপ্ট করার কোনো নামই নেই। ম্যাক পড়া শেষ করে বিছানায় শুয়ে ফোন হাতে নিতেই দেখলো 5 মিনিট আগে আবির একটা পোস্ট করেছে। ম্যাক সঙ্গে সঙ্গে মেসেজ পাঠালো, এই যে মিস্টার। সেকেন্ডের মধ্যে মেসেজ সিন হলো, কিন্তু আবির কোনো রিপ্লাই করলো না। ম্যাক এবার ডিরেক্ট প্রশ্ন করলো, আপনি কি সিঙ্গেল? আবির সঙ্গে সঙ্গে রিপ্লাই করলো, না, আমি বিবাহিত। ম্যাক ঠোঁট বেঁকিয়ে লিখলো, বউ কোথায় আপনার? মনের ঘরে তালা দিয়ে রেখেছি। ম্যাক কিছুক্ষণ নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থেকে রিপ্লাই দিল, তালা খুলে দেন তাড়াতাড়ি, নয়তো দম বন্ধ হয়ে মরে যাবে। মিনিট 5 পর আবিরের রিপ্লাই আসে, তালা খুলে দিলে যদি উড়ে যায়, বউহারা আমিটাকে কে সামলাবে তখন? মেঘ মনে মনে ভীষণ ক্ষুব্ধ হচ্ছে। আবিরের উপর রাগ করবে নাকি নিজের উপর রাগ করবে ঠিক বুঝে উঠতে পারছে না। এই কয়েকদিনে আবিরের প্রতি যতটুকু পজিটিভ ভাবনা এসেছিল, কিছু সময় এসে সব কিছু উদাও হয়ে গিয়েছে।
মানুষ চিনতে না পারায় রাগে দুঃখে আবিরকে মেসেজ লিখলো, আপনি একজন চরিত্রহীন ব্যক্তি। ম্যাক ফোন রেখে ঘুমানোর জন্য চোখ বন্ধ করতেই আবিরের কল এসেছে। প্রথমে ভয়ে আটকে উঠলেও খানিক বাদেই মেঘ বলে উঠল, আমি কেন ভয় পাচ্ছি? আমি তো ফ্যাক আইডি দিয়ে মেসেজ দিয়েছি। উনি কিভাবে বুঝবেন এটা আমি? কিন্তু এ সময় উনি কেন কল দিচ্ছেন আমাকে? একবার কল বেজে কেটে গেল, কিছুক্ষণ পর আবারও কল বাজতে শুরু করলো। ম্যাক নাক টেনে সাহস নিয়ে কলটা রিসিভ করলো। কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো। কথা নেই বার্তা নেই, ডিরেক্ট চরিত্রহীন। ম্যাম, চরিত্রহীনের মতো কি এমন কাজ করেছি যদি একটু বলতেন, তাহলে আমি আমার চরিত্রটা একটু ঠিক করতে পারতাম। ম্যাক হতবাক, আকস্মাৎ শ্বাসনালীতে নিঃশ্বাস আটকে গেল। দৌড় মনস্যে অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, চোখে সর্ষে ফুল দেখছে। নিরুপায় হয়ে নমনীয় কণ্ঠে বলে উঠল, মানি, কি মেসেজ দিয়েছেন নিজেই বুঝতে পারছেন না, নাকি ফ্যাক আইডির মেসেজ ভুল করে রিয়েল আইডি দিয়ে পাঠিয়ে দিয়েছেন? ম্যাক আশ্চর্য নয়নে তাকিয়ে আছে, কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে শক্ত করে চোখ বন্ধ করল। আতঙ্ক আর দুশ্চিন্তায় বুক কাঁপছে অবিরাম। আবিরের কল কেটে ফোন ঘাঁটতে লাগলো। কয়েক মুহূর্ত পর ফোন ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠল, সর্বনাশ! ফেসবুকে ফ্যাক আইডি থাকলেও মেসেজগুলো তানভীরের খুলে দেওয়া মাহদিবা খান মেঘ নামের আইডি থেকে পাঠিয়েছে। মেসেজ পাঠানোর সময় মেসেঞ্জারের কোন আইডি লগ ইন করা ছিল বুঝতেই পারেনি। নিজের নির্বুদ্ধিতার জন্য রাগে কান্না পাচ্ছে মেঘের। আবিরের সাথে সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি তার মধ্যে এমন লজ্জাজনক কাণ্ড ঘটিয়ে মুখ দেখানোর অবস্থা রাখেনি। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল, তিনি যদি ভাইয়াকে বলে দেন, কিন্তু কি বলবে? চরিত্রহীনের কথা নাকি বউয়ের কথা? তার বউ আছে এটা বললে আমার কি? বাই দ্য ওয়ে, তার বউ এলো কোথা থেকে? মেঘের এলোপাতারি প্রশ্নের মাঝে আবিরের মেসেজ এসেছে, আমার ব্যাপারে কিছু জানতে চাইলে সরাসরি জিজ্ঞেস করতে পারেন। ফ্যাক আইডি খুলে আমার মন পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। ম্যাক ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, হিটলার কি আমার মনের কথাও পড়তে পারেন? কিছু জানতে চাওয়া তো দূর, ম্যাক এক সপ্তাহ ফোন হাতেই নেয়নি। এই ঘটনার কথা বন্যাকে বলার সাহস পর্যন্ত হয়নি।